বিসমিল্লাহির রহমানির রহিম। পদার্থবিজ্ঞান দ্বিতীয় পত্র অনলাইন ক্লাস দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীদের স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। শিক্ষার্থীরা, তোমরা জানো আমাদের নির্বাচনী পরীক্ষা প্রায় কাছাকাছি চলে এসেছে। নিশ্চয়ই তোমরা নির্বাচনী পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছ। প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের সাথে আমি আছি আজকে একটি নতুন অধ্যায় নিয়ে। অধ্যায়টির নাম হচ্ছে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। এটি হচ্ছে আমাদের বইয়ের অষ্টম অধ্যায়। শিক্ষার্থীরা, আজকে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব সেই বিষয়গুলো হচ্ছে এই যে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছি, অষ্টম অধ্যায় আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা। সেই অধ্যায়ের উপর একটা ভূমিকা এবং আলোচনা করব প্রসঙ্গ কাঠামো, জড় প্রসঙ্গ কাঠামো ও অজড় প্রসঙ্গ কাঠামো রয়েছে, আপেক্ষিকতা। শিক্ষার্থীরা, তোমরা একটা ছবি দেখতে পাচ্ছ। ছবিটা দেখে নিশ্চয়ই চিনতে পারছ এটি কোন বিজ্ঞানী। অনেক বিখ্যাত একজন বিজ্ঞানী নিউটন, যিনি ক্লাসিক্যাল ফিজিক্সে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা তার রয়েছে। আমরা একটু দেখব যে এটা আমরা তুলনা করেছি যে বিংশ শতাব্দীর আগে ও পরে। হ্যাঁ, আরেকটা ছবি দেখো, পরবর্তী ছবিটা বিংশ শতাব্দীর কি আগে হচ্ছে এবং পরে হচ্ছে মানে অর্থাৎ 1900 সালের আগের দিকে চলে আসছে ক্লাসিক্যাল ফিজিক্সের বিপ্লব, এবং 1900 সালের পরবর্তীতে চলে আসছে মডার্ন ফিজিক্স সংক্রান্ত বিপ্লব। শিক্ষার্থীরা, এটা আসলে আরেকটু ভালো করে আমি বলবো, তোমরা খেয়াল করে তোমাদের শুনতে হবে। সেটা হচ্ছে যে এই যে আমাদের যে আধুনিক পদার্থবিজ্ঞান যে অধ্যায়টা আমরা শুরু করব, সেই আধুনিক পদার্থবিজ্ঞানের বিপ্লব সূচিত হয়েছে প্রকৃতপক্ষে 1900 সালের পরে। অর্থাৎ 1900 সালের পরেই এই মডার্ন ফিজিক্সের বিপ্লব সূচিত হলো। এই সময় পদার্থবিজ্ঞান জগতে আবির্ভূত হয় এক ঝাঁক মেধাবী বিজ্ঞানীরা, যারা এই আধুনিক পদার্থবিজ্ঞানের ভিত্তি রচনা করেন। যে সমস্ত বিজ্ঞানীরা এই ভিত্তি রচনা করেন তাদের নাম আমি বলি, তোমরা শোনো। ম্যাক্স প্লাঙ্ক, আলবার্ট আইনস্টাইন, আর্নেস্ট রাদারফোর্ড, নিলস বোর, টি ব্রগলি, কম্পটন, হাইজেনবার্গ, পাউল ডিরাক, পাউলি, এরউইন, শ্রোডিঙ্গার, ফার্মি, প্রফেসর সালাম, এরকম অনেক বিজ্ঞানী রয়েছে যারা আধুনিক বিজ্ঞানে ভূমিকা রেখেছেন। আর আধুনিক বিজ্ঞানের আগের যে বিজ্ঞান তাকে আমরা বলি ক্লাসিক্যাল ফিজিক্স। যেখানে আমাদের কি হবে, যেখানে পদার্থবিজ্ঞানের ভিত্তি, এই যে ভিত্তিটা এখানে আমাদের শুরুতে হয়েছিল, সেখানে আমাদের অনেক বিজ্ঞানী অবদান রয়েছে। অর্থাৎ সেই শুরু থেকে, হ্যাঁ, 1900 সালের আগে সেই নাম খেয়াল করে অ্যারিস্টটল, প্লেটো হতে শুরু করে গ্যালিলিও, প্রেসকট জুল, স্যার আইজাক নিউটন, যার ছবি তোমরা দেখতে পাচ্ছ বাম পাশে, হাইগেন্স, ইয়ং টমাস, সাদিক কার্নোট, মাইকেল ফ্যারাডে, জেমস ক্লার্ক, ম্যাক্সওয়েল ইত্যাদি আরও অনেক বিজ্ঞানী যাদের নাম আমি এখনও আমার বলা হলো না, অনেক বিজ্ঞানীর অবদান রয়েছে। তো যাই হোক, আমরা এখন তাহলে যে কথাটা বলতে চাই, তাহলে আমাদের এই পদার্থবিজ্ঞানটা কী হয়েছে, যে বিপ্লব সাধিত হয়েছে 1900 সালের আগে এক ধরনের, 1900 সালের পরে আরেক ধরনের। এবং আমরা আরও বললাম 1900 সালের আগের যে বিজ্ঞানীরা তাদের কথা বললাম, 1900 সালের পরে বিজ্ঞানীরা তাদের কথা বললাম। এখানে বলার আগে যে 1900 সালের আগে যে বিজ্ঞানী নিউটনকে কেন্দ্র করে যে নিউটনীয় পদার্থবিজ্ঞান বলা হয়, যাকে নিউটনীয় পদার্থবিজ্ঞান বা যাকে বলে ক্লাসিক্যাল বা চিরায়িত পদার্থবিজ্ঞান বলে থাকি, সেই কথাটা কি, এর সাথে একটা
তুলনা করছি আমরা। আসলে তুলনাটা কি, যে আমাদের যে নিউটনীয় পদার্থবিজ্ঞান বা 1900 সালের আগে নিউটনীয় পদার্থবিজ্ঞান, আমরা ক্লাসিক্যাল বা চিরায়ত পদার্থবিজ্ঞান বলছি, এর মূলে রয়েছে কি স্থান, কাল ও কার্যকরণ সম্পর্কে নিউটনীয় ধারণা। যদিও চিরায়ত বা সনাতনী পদার্থবিজ্ঞানকে আমরা নিউটনীয় পদার্থবিজ্ঞান বলে থাকি, বাস্তবে এখানে বহু বিজ্ঞানের অবদান যুক্ত রয়েছে, যেগুলো আমি কিছুক্ষণ আগে বলেছি। শিক্ষার্থীরা, যেখানে তোমরা নিচে একটা লাইন দেখতে পাচ্ছ, অতি ক্ষুদ্র ভর যেমন নিউক্লিয়াস অথবা অতি উচ্চ বেগে ক্লাসিক্যাল ফিজিক্স খাটে না, তাহলে সেখানেই হচ্ছে আমাদের মডার্ন ফিজিক্স চলে আসবে। তো শিক্ষার্থীরা, এই যে বিংশ শতাব্দীর শুরুতে একটি নতুন বিপ্লব সাধিত হয় পদার্থবিজ্ঞানে, জন্ম হয় একটা নতুন বিজ্ঞানের। এই নতুন বিজ্ঞানের নামই কিন্তু আধুনিক পদার্থবিজ্ঞান। তাহলে কি এই এই কোনগুলা, এর পিছনে দুটি আধুনিক তত্ত্ব প্রধানত কাজ করে। একটা হচ্ছে আপেক্ষিকতার তত্ত্ব এবং অন্যটি হলো কোয়ান্টাম তত্ত্ব। এটা হচ্ছে 1900 সালের পরের কথা বলছি, যেটাকে মডার্ন ফিজিক্স আমরা বলছি, তার কথা বলছি। আর আপেক্ষিকতার তত্ত্বের জনককে নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো, সে হচ্ছে আলবার্ট আইনস্টাইন, যিনি প্রথমবারের মতো দেখালেন যে নিউটনীয় স্থান, মানে ওই যে নিউটনের যেগুলো ব্যাখ্যা ছিল, নিউটনীয় স্থান ও কালের ধারণাকে ভিত্তি করে যেসব ব্যাখ্যা দীর্ঘদিন উপস্থাপিত হয়ে এসেছে তার সীমাবদ্ধতা আছে, অর্থাৎ এটা সব জায়গায় সত্য নয়। এই সীমাবদ্ধতা ধরা পড়ে যখন আমরা কোনো বস্তুর গতি প্রকৃতি ব্যাখ্যা করতে যাই, যাদের গতি আলোর গতির কাছাকাছি। আইনস্টাইনের আপেক্ষিকতার তত্ত্বে দুটি মূল স্বীকার্য গ্রহণ করা হয়, যার একটি হলো শূন্যস্থানে আলোর গতি অপরিবর্তী এবং তা আলোর উৎস বা পর্যবেক্ষকের গতি নিরপেক্ষ। আর দ্বিতীয় স্বীকার্যটি হলো পদার্থবিজ্ঞানের নিয়মগুলোর স্বরূপ সব জড় কাঠামোর জন্য অভিন্ন, অর্থাৎ যেসব প্রসঙ্গ কাঠামো পরস্পর সুষম গতিতে ছুটছে সেই অবকাঠামোগুলোতে পদার্থবিজ্ঞানের সকল সমীকরণ একই রকম মনে হবে। আর নিউটনীয় ধারণায় কি ছিল, স্থান ও কাল পরস্পরের নিরপেক্ষ এবং ঘটনা নিরপেক্ষ। কিন্তু আপেক্ষিকতার তত্ত্বে স্থান ও কালের সমন্বয়ে চার মাত্রিক জগৎই শুধু ঘটনার সম্পর্ক নির্ধারণ করতে পারে। শিক্ষার্থীরা, আসলে আমরা বলতে চাই, দেখো একটা কম্পারেটিভ চিত্র তোমরা এখন দেখতে পাচ্ছ, যে ক্লাসিক্যাল মেকানিক্স, তারপরে আছে রিলেটিভিস্টিক মেকানিক্স, কোয়ান্টাম মেকানিক্স, কোয়ান্টাম ফিল্ড থিওরি। দেখো পদার্থবিজ্ঞানের চারটি ধাপ। দেখো কোন ক্ষেত্রে কোনটাকে আমরা কি বলবো, খুব সহজেই আমি খুব সংক্ষিপ্ত আকারে বলার চেষ্টা করেছি। যে ক্লাসিক্যাল মেকানিক্স কখন যে বস্তুগুলো আকৃতিতে বড়, অর্থাৎ দেখা যায়, ধরা যায়, সেগুলো হচ্ছে আকৃতিতে বড় এবং যাদের বেগ কম্পারেটিভলি কম, সেখানে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্সের যে বিজ্ঞান, নিউটনের বিজ্ঞান, সেখানে খাটে। যে বড় বলতে কি, বেগ কম বলতে অর্থাৎ যে আমরা যে প্রোটন নিউটন এগুলো হিসাব করতে পারি, বা এই লেভেলের থেকে যেগুলো বড় সেগুলো হচ্ছে আমাদের আকৃতিতে বড়, এবং বেগ আলোর গতির থেকে কম, সেগুলোকে বলা হয় বেগ কম। এবং এগুলো হচ্ছে আমাদের ক্লাসিক্যাল মেকানিক্স। দেখো দ্বিতীয় ক্ষেত্রটা বলছে কি, যে সমস্ত বস্তু আকৃতিতে বড় এবং বেগ খুবই বেশি, সেটাকে বলে রিলেটিভিস্টিক মেকানিক্স। 3 নম্বরে দেখো কোয়ান্টাম মেকানিক্স কোন ক্ষেত্রে আলোচিত হয়, যেগুলো আকৃতিতে ছোট এবং বেগ খুবই কম, আর কি, সেগুলো হচ্ছে কোয়ান্টাম মেকানিক্স। আর কোয়ান্টাম ফিল্ড থিওরি, সেগুলো হচ্ছে আকৃতিতে ছোট এবং বেগ বেশি। সেক্ষেত্রে সাধারণত এই আলোচনাটা আমরা করি। এখন সেক্ষেত্রে তোমরা দেখতে পাচ্ছ যে মডার্ন ফিজিক্স, দেখো কোয়ান্টাম থিওরি কোন ক্ষেত্রে আলোচিত হয়। তোমরা এই চিত্রে দেখছো 3টা ভাগে ভাগ করা হয়েছে। একটা হচ্ছে কোয়ান্টাম থিওরি, একটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্স, একটা হচ্ছে স্পেশাল রিলেটিভিটি। কোয়ান্টাম থিওরি হচ্ছে যেখানে কৃষ্ণবস্তুর বিকিরণ, ফটোতড়িৎ ক্রিয়া, কম্পন প্রভাব ইত্যাদি আলোচনা করা হয়। আর নিউক্লিয়ার ফিজিক্সে যেখানে আলোচনা করা হয় কি, তেজস্ক্রিয়তা, নিউক্লিয়ার বিক্রিয়া, আমরা ইতিমধ্যে নবম অধ্যায়ের আলোচনাটা করেছি। এবং স্পেশাল রিলেটিভিটি, গ্যালিলিও লরেন্স রূপান্তর, বিশেষ আপেক্ষিকতা তত্ত্ব, ভর শক্তি সম্পর্কে, যেটা আমরা এই অধ্যায়ে শুরু করেছি। শিক্ষার্থীরা, তাহলে আমরা মোটামুটি একটা কিভাবে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হলো সে বিষয়ে একটা প্রাথমিক ধারণা আমরা নিলাম। আসলে এটা বোঝার জন্য আমাদেরকে আরও বেশি
পড়তে হবে। তোমরা আশা করি তোমাদের যে পদার্থবিজ্ঞান বই রয়েছে, বইয়ের প্রথম পৃষ্ঠা, দ্বিতীয় পৃষ্ঠা এগুলো যদি খুব ভালো করে পড়ো, মোটামুটি একটা ধারণা তোমরা হয়তো বা ধারণা লাভ করতে পারবে। আচ্ছা, তারপরে আমরা এই অধ্যায়ের যে মূল আলোচনা, সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো থেকে আমরা শুরু করতে যাচ্ছি। যে প্রসঙ্গ কাঠামো, এটা মানে অর্থাৎ আধুনিক পদার্থের যে সূচনাটা বা পদার্থবিজ্ঞান যে প্রথম যে টপিক, সেটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো বা যাকে রেফারেন্স ফ্রেম আমরা বলি। সেটা কি? অর্থাৎ যেমন এই যে একটা ছবিতে আমরা একটা বালক দেখতে পাচ্ছি যে কিনা কি হেঁটে সামনের দিকে যাচ্ছে। এখন যদি বলি আমি যে বালকটা কোথায় আছে বা কোন দিকে যাচ্ছে, তাহলে কিন্তু এখানে কোনো কিছু থেকে বলা যাচ্ছে না। আমরা হয়তো বড় জোর বলতে পারি সেই স্ক্রিনের মাঝখানে তাকে আমরা দেখতে পাচ্ছি, কিন্তু সঠিকভাবে তার কিসের সাপেক্ষে সে যাচ্ছে সেটা কিন্তু বলা যাচ্ছে না। দেখো, এই ছবি যখন আমরা দেখি তখন কিন্তু আমরা বলতে পারি একটা গাছ রয়েছে, পিছন থেকে একটা গাছ রয়েছে। এখন আমরা কিন্তু বলতে পারি যে এই ছেলেটা কোথায় আছে, যে গাছ থেকে এত মিটার দূরে সে কোন দিকে যাচ্ছে সেটা আমরা ছবি দেখে বুঝতে পারতেছি। অর্থাৎ এটাই হচ্ছে আমাদের রেফারেন্স ফ্রেম। অর্থাৎ এই গাছের সাপেক্ষে এই বালকটি যাচ্ছে, কোন দিকে যাচ্ছে সেগুলো কিন্তু আমরা এই গাছের সাপেক্ষে ব্যাখ্যা করতে পারি। এটা হচ্ছে আমাদের প্রসঙ্গ কাঠামো। তাহলে প্রসঙ্গ কাঠামো কি? অবস্থান গতি হিসেবের সময় যাকে আদর্শ ধরা হয় সেটা হচ্ছে প্রসঙ্গ কাঠামো। যেমন এখানে আমি গাছ ধরেছি, বা তুমি যে কোনো জায়গা, তুমি এক জায়গায় যে কোনো হিসাব নিকাশ করার জন্য যে কোনো একটা স্থান থেকে তুমি জিনিসটা বিবেচনা করবে, সেটা হচ্ছে তার প্রসঙ্গ কাঠামো। দেখো, এখন বালকটি যেদিকে যাচ্ছে সেদিকে কি ভূমি বরাবর এক্স অক্ষ এবং গাছ বরাবর একটা উল্লম্ব ওয়াই অক্ষ ধরা হয়েছে। তাহলে এখান থেকে আমরা এই অ্যাক্সিসের সাপেক্ষে আমরা তার গতি হিসাব নিকাশ করতে পারবো। এবং এই রেফারেন্স ফ্রেমের প্রসঙ্গ কাঠামো আবার দুই ধরনের হয়ে থাকে। একটা হচ্ছে কি জড় প্রসঙ্গ কাঠামো, যাকে ইনার্শিয়াল ফ্রেম বলা হয়, আর কি অজড় প্রসঙ্গ কাঠামো অথবা নন ইনার্শিয়াল ফ্রেম বলা হয়। তাহলে আমরা কি প্রসঙ্গ কাঠামো কয় ধরনের দেখতেছি? একটা হচ্ছে কি জড় প্রসঙ্গ কাঠামো, আর হচ্ছে কি অজড় প্রসঙ্গ কাঠামো। তাহলে এখন জড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? দেখো, জড় প্রসঙ্গ কাঠামো হচ্ছে আমাদের কি, যেসব প্রসঙ্গ কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় তাকে জড় কাঠামো বা জড়তার কাঠামো বলা হয়। যেমন একে অভ্যন্তরীণ কাঠামো বা গালিলীয় কাঠামো বা নিউটনীয় প্রসঙ্গ কাঠামো বলা হয়ে থাকে। নিউটনের সূত্র সময় এখানে খাটবে। ভূপৃষ্ঠের তুলনায় সমবেগে গতিশীল সকল বস্তুর সাথে যুক্ত কাঠামোতে নিউটনের জড়তার সূত্র প্রযোজ্য হলে এরাও প্রত্যেকে একটি জড়তার কাঠামো। দেখো, যে গাছের সাপেক্ষে যে ওই আমরা যে বালকটির মুভমেন্ট খেয়াল করতেছিলাম, সেখানে গাছের সাপেক্ষে সেলটি যদি দাঁড়ায় থাকে তাহলে কী হবে? ভি কনস্ট্যান্ট হলে গাছটি জড় প্রসঙ্গ কাঠামো। এবং এক্ষেত্রে কী হবে? নিউটনের সূত্রগুলো পালিত হয়। এবং অজড় প্রসঙ্গ কাঠামো কাকে বলে? যে কাঠামোতে জড়তার সূত্র এবং নিউটনের গতির প্রথম সূত্র প্রযোজ্য হয় না। তো প্রথমটা কি? নিউটনের প্রথম সূত্র গতির সূত্র প্রযোজ্য হয়েছে, দ্বিতীয় ক্ষেত্রে হয়নি, তাকে অজড় কাঠামো বলা হয়। ঘূর্ণায়মান এবং অসমবেগে চলমান প্রসঙ্গ কাঠামো অজড় কাঠামো। এই ধরনের কাঠামোগত কাল্পনিক বল দ্বারা ত্বরণ ঘটে। একটা এক্সাম্পল আমরা দিতে পারি, সমবেগে গতিশীল ট্রেনের ব্রেক কষলে ভিতরে অবস্থিত বস্তুর সামনের দিকে ত্বরণ সৃষ্টি হয়েছে বলে মনে হবে। এখানে বস্তুটির উপর কোনো বাহ্যিক বল ক্রিয়া করেনি, কিন্তু বস্তুটিকে ট্রেনের ভিতরে একটি ত্বরিত প্রসঙ্গ কাঠামো থেকে বিবেচনা করলে মনে হবে একটি বাহ্যিক বল ক্রিয়া করেছে। তাহলে গাছটির সাপেক্ষে সেলটির বেগ কি? হ্যাঁ, যেখানে ভি ইজ নট কনস্ট্যান্ট। এটা হচ্ছে আমাদের এখানে পার্থক্য। অর্থাৎ এতে নিউটনের গতিসূত্রগুলো পালিত হয় না। তাহলে আমরা দেখলাম আজকে অনেকগুলি পড়া দেখেছি যে নিউটনীয় পদার্থবিজ্ঞান বা ক্লাসিক্যাল যে ফিজিক্স আমরা যেগুলো বলতাম, সেখান থেকে কি করে আধুনিক পদার্থবিজ্ঞানের সূচনা হলো, এবং এদের একটা তুলনামূলক চিত্র এবং কোন সময় কোন বিজ্ঞানীদের অবদান সে সম্পর্কে একটা ধারণা আমরা অর্জন করলাম। এবং আমরা ধারণা অর্জন করলাম কি, যে এই যে প্রসঙ্গ কাঠামো কী এবং প্রসঙ্গ কাঠামো কয় ধরনের, জড় কাঠামো এবং অজড় কাঠামো, এবং জড় কাঠামো কী, অজড় কাঠামো কী, এই ধরনের কিছু প্রাথমিক ধারণা আমরা অর্জন করলাম। তো আশা করি তোমরা এই অধ্যায়টি, যেহেতু আগামীতে আর এই অধ্যায়টি নিয়ে আরও আলোচনা হবে,
আশা করি তোমরা শুরুতেই এই বিষয়গুলো নিয়ে একটু ভালো করে একটু রিডিং পড়লে তোমরা সামনের পড়াগুলো সহজেই তোমরা বুঝতে পারবে এবং ধরতে পারবে। তো সকলের জন্য শুভকামনা করে আজকের মতো ক্লাস এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।